লেখিকা সুপ্রিয়া ঘোষের চাওয়া পাওয়া। এই ডাল ভাতে আর কতদিন চলবে অভিক? একঘেয়েমি কি তোমার রক্তে মিশে গেছে? থালাটা সশব্দে মেঝেতে ঠেলে দিয়ে আর্তনাদ করে উঠল সুমনা। অভিক সবেমাত্র দোকান থেকে ফিরেছে। গায়ের জামাটা ঘামে ভিজে সপসপ করছে। সারাদিন কাস্টমারদের সাথে দরাদরি আর মাল ওঠানো নামানোর ধকলে ওর চোখের পাতা ভার হয়ে আসছে। সুমনার এই চিৎকারে ওর মাথাটা দপদপ করে উঠল। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে শান্ত স্বরে বলল, আজ খুব রাত হয়ে গিয়েছিল ফিরতে। দোকানটা সামলে আবার মহাজনের কাছে যেতে হয়েছিল। যা ঘরে ছিল মা তাই ফুটিয়ে দিয়েছেন। একটু খেয়ে নাও সুমনা, শরীরটা তো বাঁচবে। শরীর বাঁচিয়ে লাভ কি? এই নুন ভাত খেয়ে বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা। সুমনা উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ওপরে ডাই হয়ে আছে দামি দামি কসমেটিক্সের কৌটো। ঘরের বাকি কোণগুলো জীর্ণ হলে ওর এই কোণটা সবসময় চকচক করে। ও চুলে একটা ঝটকা দিয়ে বলল, নীলাদির বর ওকে দিয়ে আজ সল্টলেকের দামি ক্যাফেতে খেতে গেছে। ছবি পাঠিয়েছে আমায়। আর আমি এই অন্ধকার খুপড়িতে বসে তোমার ওই ছিচকাদুনে অভাবের কথা শুনছি। লজ্জা করে না তোমার? একটা মানুষ তার স্ত্রীকে দুবেলা ভালো খেতে দিতে পারে না, তার আবার সংসার করার শখ কেন? অভিক ধীর পায়ে সুমনার কাছে গিয়ে দাঁড়ালো। ওর দু কাঁধে হাত রেখে ধরা গলায় বলল, আমি কি চেষ্টা করছি না? ছোট ইলেকট্রনিক্সের ব্যবসা, দিনরাত এক করে দিচ্ছি। গত মাসেই তো তোমাকে একটা বেনারসি কিনে দিলাম, তোমার দামি শ্যাম্পুটা এনে দিলাম। আমার সাধ্যের মধ্যে তো কোনো ত্রুটি রাখছি না। সুমনা সজোরে অভিকের হাত দুটো ঝেড়ে ফেলে দিল। ওর চোখে তখন ঘৃণা আর অবজ্ঞার আগুন। সাধ্য? তোমার সাধ্যের দৌড় ওই পাড়ার মোড় পর্যন্ত অভিক। তুমি কি জানো বাইরে পৃথিবীটা কত বদলে গেছে? লোকের হাতে এখন আইফোন, গায়ে ডিজাইনার লেবেল। আর আমি একটা সস্তা বেনারসি পেয়ে আমায় নাচতে হবে? আমার বন্ধুরা হাসে আমায় দেখে, সুমনা তোর মতো মেয়ে কেন অভাবীটার ঘর করতে গেলি? সত্যি তো, কেন এলাম? তোমার মিথ্যে ভালোবাসার কথাই ভুলে জীবনটা শেষ করলাম। ভালোবাসাটা তোমার কাছে মিথ্যে হয়ে গেল সুমনা? অভিকের গলার স্বর এবার কেঁপে উঠল। সারাদিন রোদে পুড়ে খাটছি কার জন্য? যাতে তোমার কোনো অভাব না থাকে। তুমি তো সারাদিন সাজগোজ করে বসে থাকো, রান্নাটা পর্যন্ত মাকে করতে হয়। আমি তো কোনোদিন তোমাকে একটা কটু কথা বলিনি, বরং সবসময় চেষ্টা করেছি যাতে তুমি মাথা উঁচু করে চলতে পারো। কিন্তু তোমার চাহিদা তো শেষ হয় না। আজ গয়না, কাল বিদেশ ভ্রমণ, এত টাকা আমি পাবো কোথায়? সুমনা এবার বিশ্রীভাবে হেসে উঠল। পাবে না, কারণ তোমার সেই মুরদ নেই। যে পুরুষ তার স্ত্রীকে বিলাসিতা দিতে পারে না সে অপদার্থ। তোমার ওই ভালোবাসা দিয়ে কি আমি দামি ড্রেস কিনবো, নাকি তোমার ওই সম্মান দিয়ে আমার বন্ধুদের সামনে মান বাজবে? আমার এক বন্ধু বলেছিল, সুমনা তুই ভুল করছিস। আজ বুঝতে পারছি সে কতটা ঠিক ছিল। তোমার এই একঘেয়ে ডাল ভাতের জীবন আমার দম আটকে দিচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না অভিক। আমার মুক্তি চাই এই অভাব থেকে, এই দারিদ্র থেকে। অভিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সুমনার মুখে যে পরিমাণ বিষ আজ সে দেখেছে তা আগে কোনোদিন দেখেনি। সুমনা আয়নার দিকে তাকিয়ে নিজের ঠোঁটে লাল লিপস্টিক ঘষতে ঘষতে বলল, কাল সকালে রণজয় আসবে, ও আমায় নিয়ে যাবে। ওর সাথে থাকলে অন্তত মানুষের মতো বাঁচতে পারবো। তোমার এই ভাঙা ঘরে পচে মরার চেয়ে মরে যাওয়াও ভালো। অভিক অবাক হয়ে বলে উঠল, রণজয়? আমার বন্ধু রণজয়? তুমি ওর সাথে এসব নিয়ে আলোচনা করো? ওর টাকা আছে বলে তুমি নিজের স্বামীকেও সম্মান করতে ভুলে গেলে? সুমনা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটা বিজয়ের হাসি হাসল। টাকা থাকলে সম্মান এমনি আসে অভিক। রণজয় আমায় যা দিতে পারবে তুমি 7 জন্মেও তা পারবে না। ও আমায় কালকে একটা দামি ঘড়িটা দেখাচ্ছিল, যা তোমার সারা বছরের রোজগারের সমান। ব্যাস, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। তুমি তোমার এই অভাবের সংসার নিয়ে থাকো, আমি চললাম আমার স্বপ্ন পূরণ করতে। অভিক আর কিছু বলল না। সে জানালার বাইরে নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতর এসি নেই, কিন্তু তার শরীরটা হিম হয়ে আসছিল। সুমনা তখন আলমারি খুলে ওর দামি দামি শাড়িগুলো গোছাতে শুরু করেছে। কোনো অনুশোচনা বা মায়া ওর চোখে নেই। অভিকের মনে হলো সে যে মানুষটাকে তিল তিল করে ভালোবেসে আগলে রেখেছিল, সেই মানুষটা আসলে কোনোদিন তার ছিলই না। সে ছিল এক মরীচিকা যা কেবল আলোর ঝলকানিতেই ধরা দেয়, কিন্তু হাত বাড়ালে শূন্যতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। পরদিন সকালটা অন্যদিনের মতো শান্ত ছিল না। অভিক সারা রাত ঘুমোতে পারেনি। লালচে চোখ নিয়ে সে বারান্দার ইজি চেয়ারটায় বসেছিল। ঠিক তখনই গেটের সামনে একটা দামি এসইউভি গাড়ির হর্ন বাজলো। রণজয় এসেছে। রণজয় অভিকের ছোটবেলার বন্ধু, যার বাবার অঢেল সম্পত্তি, যার হাতের ঘড়িটার দাম দিয়ে অভিকের দোকানের 3 মাসের ভাড়া মেটানো যায়। রণজয় গাড়ি থেকে নামলো, চোখে সানগ্লাস লাগিয়ে, গায়ে দামি লিনেন শার্ট। সে সোজাসুজি ড্রয়িং রুমে ঢুকে এলো, যেন এই বাড়িটা তার নিজের।
সুমনা আগে থেকে তৈরি ছিল। একটা ঝলমলে জর্জেট শাড়ি পরে হাতে দামি ভ্যানিটি ব্যাগ নিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। অভিকের দিকে একবারও ফিরে না তাকিয়ে সে রণজয়ের পাশে গিয়ে দাঁড়ালো। রণজয় পকেট থেকে একটা সিগারেট বের করে আয়েশ করে ধরিয়ে বলল, কিরে অভিক, এমন দেবদাসের মতো বসে আছিস কেন? সুমনা তো তোকে সব বলেইছে কাল। দেখ ভাই, তুই আমার বন্ধু, তাই সোজাসুজি বলতে এলাম। সুমনার মতো রাজকন্যাকে আগলে রাখার ক্ষমতা তোর নেই। ও একটা খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছিল, আমি ওকে ডানা মেলতে শেখাবো। অভিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত স্থৈর্য। সে রণজয়ের চোখের দিকে তাকিয়ে বলল, বন্ধু বলে তোকে বিশ্বাস করে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলাম রণজয়। আমার অভাব থাকতে পারে, কিন্তু আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। তুই কি জানিস, সুমনার প্রতিটা আবদার মেটাতে আমি নিজের খাবার পর্যন্ত কমিয়ে দিয়েছিলাম। রণজয় হো হো করে হেসে উঠল। ভালোবাসা? আরে ভাই, ভালোবাসা দিয়ে কি বিদেশের ফ্লাইটে টিকিট কেনা যায়, নাকি 5 স্টার হোটেলে ডিনার করা যায়? সুমনা যা চায় তা তোর এই নড়বড়ে ইলেকট্রনিক্সের দোকান কোনোদিন দিতে পারবে না। ওর ডিমান্ড হাই আর আমার সাপ্লাই আনলিমিটেড। তাই বেকার সেন্টিমেন্ট দেখিয়ে লাভ নেই। সুমনা এবার রণজয়ের হাতটা ধরে অভিকের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, থামো তো অভিক। তোমার ওই ত্যাগের গল্প শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি আমায় কি দিয়েছো? এই জীর্ণ বাড়ি, আধভাঙা আসবাব আর অভাবের জ্বালা? রণজয় আমাকে সামনের মাসে দুবাই নিয়ে যাওয়ার কথা বলছে। ওখানকার শপিং মল, চকমকে জীবন, যা দেখার স্বপ্ন আমি রোজ রাতে দেখতাম। তুমি তো কোনোদিন আমায় শহরের বড় মলটাতেও নিয়ে যেতে পারোনি, শুধু বলেছিলে সামনের মাসে হবে। অভিক সুমনার দিকে এক পা এগিয়ে এলো। আমি তোমায় সম্মান দিয়েছিলাম সুমনা, রানী করে রাখতে চেয়েছিলাম আমার এই ছোট কুঁড়ে ঘরে, কিন্তু তুমি তো বুঝলে না যে সম্মান আর শান্তি টাকার বাজারে কিনতে পাওয়া যায় না। তুমি আর যার হাত ধরে যাচ্ছ সে তোমায় বস্তু হিসেবে দেখছে, মানুষ হিসেবে নয়। সুমনা তাচ্ছিল্যের সুরে বলল, বস্তু হিসেবে দেখলে অন্তত দামি বস্তু হয়ে থাকবো। তোমার মতো অভাবী মানুষের পায়ের তলার ধুলো হয়ে থাকতে চাই না। আমার প্যাকিং শেষ। রণজয়, চলো এখান থেকে। অভিক দেখলো সুমনা ওর আলমারি থেকে সমস্ত দামি জিনিসপত্র বের করে নিয়েছে। শুধু রেখে গেছে একটা সাধারণ শাড়ি। এই শাড়িটা অভিক ওর প্রথম বিবাহবার্ষিকীতে ধার করে কিনে এনেছিল। রণজয় বেরোতে বেরোতে বলল, ডিভোর্সের পেপারটা আমার উকিল পাঠিয়ে দেবে, সই করে দিস। তাহলে অন্তত সুমনার নামটা তোর এই অভাবের খাতা থেকে মুছে যাবে। গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ হলো। ধুলো উড়িয়ে দামি গাড়িটা গলির মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। অভিক দরজা চৌকাঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ওর মা ভেতর থেকে কেঁদে উঠলেন। মা বললেন, অভিক, তুই কেন বাধা দিলি না? কেন ওকে যেতে দিলি? অভিক শান্ত স্বরে মাকে বলল, মা, যার মন বিষিয়ে গেছে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা যায় না। ও যদি ভাবে টাকার পাহাড়ে সুখ আছে, তবে তাই হোক। আমি তো ওকে ভালোবাসতাম, তাই ওর শেষ ইচ্ছাটাও পূরণ করলাম। আমি ওকে মুক্তি দিয়েছি মা, কিন্তু ও কি কোনোদিন মুক্তি পাবে ওর নিজের লোভ থেকে? সেদিন বিকেলে অভিক দোকান খুলতে গেল না, সে শুধু ঘরের অন্ধকার কোণে বসে সুমনার ফেলে যাওয়া পুরনো সস্তা শাড়িটার ওপর হাত বোলাচ্ছিল। তার সাজানো বাগানটা চোখের সামনে ছারখাড় হয়ে গেল, অথচ সে একটা শব্দও করতে পারল না। তার বুক ফেটে কান্না আসছিল না, বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করছিল। সুমনা চলে যাওয়ার পর বাড়িটা এক নিস্পন্দ শ্মশানে পরিণত ড্রেসিং হয়েছে। টেবিলের কোণটা যেখানে সুমনা বসে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে সাজগোজ করত, সেখানে এখন ধুলোর আস্তরণ জমতে শুরু করেছে। অভিজ্ঞত 3 দিন ধরে নিজের ঘর থেকে বেরোয়নি। জানালার পর্দাগুলো টানা, ঘুটঘুটে অন্ধকারে সে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের একঘেয়ে আওয়াজ শোনে। তার মনে হয় ফ্যানের প্রতিটি ঘূর্ণন যেন তাকে বিদ্রুপ করছে। মা মাঝে মধ্যে দরজায় টোকা দেন, অভিক, বাবা একটু খেয়ে নে। 2 দিন তো কিছুই পেটে পড়লো না, শরীরটা যে ভেঙে যাবে রে। অভিক কোনো উত্তর দেয় না। তার কানে তখনও সুমনার তীক্ষ্ণ চিৎকারগুলো বাজছে, তোমার এই অভাবের সংসারে আমার দম আটকে আসছে। অভিক ভাবল, অভাব কি এতটাই অপরাধ? সে তো সাধ্যমতো চেষ্টা করেছিল। দোকানের হাড় ভাঙা খাটুনি থেকে শুরু করে পাইকারি বাজারের ঘাম মোছা দুপুর সবটাই ছিল সুমনার দামি লিপস্টিক আর সিল্কের শাড়ির যোগান দিতে। অথচ আজ তার নিজের ঘরে সে একলা, পরিত্যক্ত। মাসখানেক পরে অভিকের এক বন্ধু সজল এসেছিল দেখা করতে। সজল শহরে কাজ করে। সে আমতা আমতা করে বলল, জানিস অভি, কাল রণজয়ের বিশাল বাগান বাড়িতে একটা পার্টি ছিল। সুমনাকে দেখলাম হিরে জহরতার দামি বিদেশি গাউনে, ওকে চেনাই যাচ্ছিল না। ও তোকে একবারও মনে করেনি রে। খুব হাসাহাসি করছিল রণজয়ের বন্ধুদের সাথে। সজলের কথাগুলো যেন অভিকের বুকে এসে লাগলো। সে বালিশে মুখ গুজে পড়ে রইল। যার জন্য সে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে বসেছে, সে অন্য কারো বাহুডোরে অট্ট হাসিতে ফেটে পড়ছে। অভিকের খাওয়া নেই, ঘুম নেই, চোখের নিচে কালি পড়ে গেছে, দাড়ি কাটার নাম নেই। ঘরটা এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ, যেন তার দীর্ঘশ্বাসের ভারে বাতাসও ভারী হয়ে গেছে।
সন্ধেবেলা মা আর থাকতে পারলেন না, হাতে ভাতের থালা নিয়ে সজোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলেন। আলোটা জ্বালিয়ে দিতেই অভিক দুহাতে চোখ ঢাকলো। মা থালাটা টেবিলের ওপরে রেখে অভিকের বিছানার পাশে বসলেন, ওর চুলে হাত বুলিয়ে দিয়ে কাপা গলায় বললেন, আর কতদিন এরকম করবি বাবা? তুই যার জন্য নিজের জীবনটা শেষ করছিস, সে তো দিব্যি নতুন সংসার পেতেছে, তোকে তো সে মনেও রাখেনি। তবে তুই কেন এই বিশেষ স্মৃতি নিয়ে নিজেকে তিল তিল করে মারছিস? অভিক ফেটে পড়ল কান্নায়। মায়ের কোলে মাথা রেখে সে হাহাকার করে উঠল, আমি ওকে খুব ভালোবাসতাম মা, আমি তো ওকে কোনোদিন অসম্মান করিনি। রণজয়ের টাকা থাকতে পারে, কিন্তু ওর কি আমার মতো মায়া আছে? আমি কি এতটাই অপদার্থ যে আমার ভালোবাসাটা ওর কাছে ধুলোর মতো হয়ে গেল? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবাসা সবার সহ্য হয় না রে অভি। যার চোখে শুধু টাকার ঝলকানি, সে হৃদয়ের দাম বুঝবে না। কিন্তু তুই কি এভাবে নিজেকে শেষ করবি? তোর এই দশা দেখে আমার যে বুকটা ফেটে যাচ্ছে। আমি বলি কি বাবা, তুই একটা বিয়ে কর, নতুন করে ঘর বাঁধ, দেখবি সব ঠিক হয়ে যাবে। অভিক ঝটকা দিয়ে উঠে বসলো, বিয়ে আবার? না মা, আর কোনোদিন নয়। আমি আর কোনো নারীকে বিশ্বাস করতে পারবো না। আমার এই জীর্ণ ঘর, আমার এই অভাব, এ তো কোনো মেয়ে সহ্য হবে না। আবার কেউ আসবে, আবার আমায় অপমান করে চলে যাবে। তার চেয়ে একাকিত্বই ভালো। মা এবার কান্নায় ফেটে পড়লেন, ওনার দু চোখ জলে টলটল করছে। মা সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তুই যদি এই অন্ধকার ঘরে নিজেকে বন্দি রাখতে চাস তবে তাই হোক। কিন্তু শুনে রাখ অভিক, তুই যদি বিয়ে না করিস তবে আমার যেদিকে দু চোখ যায়, আমি আজই ঘর ছেড়ে চলে যাব। এই বাড়িতে থেকে তোর এই তিল তিল করে মৃত্যু দেখা আমার পক্ষে সম্ভব নয়। তুই নিজের মাকে মারতে চাস তো বল? মায়ের এই চরম কথা শুনে অভিক স্তব্ধ হয়ে গেল। সে দেখল মায়ের চোখের জল কেবল করুণা নয়, এক গভীর অভিমান। অভিক বুঝলো তার এই দুঃখ কেবল তাকে নয়, তার মাকেও শেষ করে দিচ্ছে। সে মাথা নিচু করে অনেকক্ষণ পর খুব ধীরে গলায় বলল, ঠিক আছে মা, তোমার কথাই রইলো, আমি বিয়ে করব। কিন্তু বিয়ে করব বললেই তো আর হয় না। এমন অভাবী ঘরের ছেলের কাছে মেয়ে কে পাঠাবে? মা আঁচল দিয়ে চোখের জল মুছলেন, মুখে একটা ক্ষীণ হাসি রেখা ফুটে উঠল। মা বললেন, সব ঠিক হয়ে যাবে বাবা। মেয়ে আমার দেখা আছে, পাশের গ্রামে তোর পিসির মেজ ননদের মেয়ে। খুব অভাবী পরিবার ওদের, কিন্তু মানুষ হিসাবে খুব ভালো ওরা। আমি শুধু তোর মতের অপেক্ষায় ছিলাম, তুই তৈরি হ বাবা, আমি সব ব্যবস্থা করছি। অভিক জানালার বাইরে তাকালো। অন্ধকার কাটেনি ঠিকই, কিন্তু কালকের ভোরের জন্য হয়তো এক চিলতে আলোর প্রতিশ্রুতি পাওয়া গেছে। সে ভাবল, সুমনার দামি পারফিউমের গন্ধে এই ঘরটা মরে গিয়েছিল, হয়তো নতুন কেউ এসে এই জীর্ণ ঘরে নতুন জীবনের গন্ধ ফিরিয়ে আনবে। মায়ের জেদের কাছে হার মেনে অভিক শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলো। কোনো জাঁকজমক নেই, নেই কোনো সানাইয়ের সুর বা আলোর রোশনাই। পাড়ার ছোট একটা মন্দিরে শিব ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে অতি সাধারণভাবে বিয়েটা সম্পন্ন হলো। লাল শাড়ি পরে, কপালে বড় একটা সিঁদুরের টিপ আর হাতে শাখাপলা নিয়ে অভিকের পাশে এসে দাঁড়ালো অঞ্জলি। অঞ্জলি নিম্ন মধ্যবিত্ত পরিবারের শান্ত স্বভাবের মেয়ে। ওর গায়ের রং সুমনার মতো অতটা উজ্জ্বল নয়, কিন্তু ওর চোখে এক অদ্ভুত মায়া আর স্থিরতা আছে। সুমনার চোখে সবসময় একটা অতৃপ্তি আর অস্থিরতা ছটফট করত, কিন্তু অঞ্জলির চাহনিতে যেন এক গভীর শান্তি লেপ্টে আছে। বিয়ের পুরো সময়টা অভিক একবারও ওর দিকে সরাসরি তাকায়নি। ওর মনের ভেতরে তখনও সেই পুরনো ক্ষতগুলো টাটকা। সে ভাবছিল, আবার কি কোনো মরীচিকার পেছনে ছুটছি? বিয়ের পর যখন ওরা বাড়ি ফিরল, সন্ধ্যা নেমেছে। মা বরণডালা সাজিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন। অঞ্জলি যখন গৃহ প্রবেশ করলো, অভিক লক্ষ্য করলো মেয়েটি খুব সন্তর্পণে ওর জীর্ণ ঘরের চৌকাঠে পার হলো, যেন সে কোনো মন্দিরে ঢুকছে। ঘরে ঢুকে অঞ্জলি একবারও চারিদিকে চটে যাওয়া দেওয়াল বা ভাঙা আসবাবের দিকে নাক সিটকে তাকালো না, বরং সে ধীর পায়ে গিয়ে অভিকের পায়ের ধুলো নিল। অভিক চমকে উঠল। সুমনা কোনোদিন ওকে সম্মান দেয়নি, সবসময় অবজ্ঞা করেছে, অথচ অপরিচিত মেয়েটি প্রথম দিনেই ওকে দেবতার আসন দিল। পরদিন সকাল থেকে ঘরের ভোল বদলে যেতে শুরু করলো। অভিক ঘুম থেকে উঠে দেখলো ওর অগোছালো ঘরটা কে যেন জাদুমন্ত্রে গুছিয়ে রেখেছে। সুমনা সারাদিন সাজগোজ করে শুয়ে বসে কাটাতো, ঘরদোর ধুলোয় ভরে থাকতো, কিন্তু অঞ্জলি ভোর 4টে উঠে সারা বাড়ি ঝেঁটানো, মোছা, ঠাকুরঘর পরিষ্কার করে ফেলেছে। অভিকের ঘামে ভেজা আধময়লা ফতুয়াগুলো কাঁচা হয়ে রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে। রান্নাঘর থেকে এক চমৎকার ভাজা মশলার গন্ধ ভেসে আসছিল। অভিক উকি দিয়ে দেখলো অঞ্জলি উনুনের পাশে বসে খুব মন দিয়ে রান্না করছে। ওর কোনো দামি প্রসাধনী নেই, কেবল এক চিমটি সিঁদুর আর হাসি মুখ। টেবিলে গিয়ে দেখলো পরিষ্কার কাঁসার থালায় গরম ভাত, ধোয়া ওঠা ডাল আর সুন্দর করে সাজানো সবজি। অভিক খেতে বসে ধীর গলায় বলল, অঞ্জলি, এই বাড়িতে বড় অভাব। আমি হয়তো তোমাকে দামি শাড়ি বা গয়না কোনোদিন দিতে পারবো না। সুমনা
সুমনা যা চেয়েছিল তা দিতে পারিনি বলেই ও চলে গেছে, তুমি কি অভাবে থাকতে পারবে? অঞ্জলি ভাতের থালাটা অভিকের সামনে এগিয়ে দিয়ে শান্ত মুখে বলল, মানুষের কি শুধু গয়না আর দামি শাড়ি দিয়ে পেট ভরে? মা আমাকে শিখিয়েছেন যে ঘরে শান্তি আছে সেখানে নুন ভাতও অমৃত। তোমার যা সামর্থ্য তাই আমার কাছে অনেক, তুমি শুধু আমাকে একটু জায়গা দেবে তোমার পাশে, আর কিছু চাই না। কথাগুলো শুনে অভিকের বুকের ভেতরের একটা পাথর যেন নেমে গেল। সে দেখল অঞ্জলি খুব অল্পে তুষ্ট। অভিক একদিন বাজার থেকে ফেরার পথে ওর জন্য সামান্য একজোড়া কাচের চুড়ি এনেছিল। অঞ্জলি সেই চুড়িগুলো পরে সারাদিন এমনভাবে হাত নেড়ে কাজ করছিল যেন ওটা হীরের অলংকার। সে অভিকে রোজগার বুঝে খরচ করে, কোনো কিছুর জন্য বায়না করে না, বরং প্রতিটা পয়সা বাঁচিয়ে সংসারে শ্রীবৃদ্ধি করার চেষ্টা করে। ধীরে ধীরে অভিকের ব্যবসায় শ্রী ফিরতে লাগলো। আগেও দুশ্চিন্তায় দোকানে মন দিতে পারতো না, এখনো জানে বাড়িতে একজন আছে যে ওর জন্য অপেক্ষা করে থাকে, যে ওর ক্লান্তি বোঝে। অভিকের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করলো। ওর সে ভেঙে পড়া শরীর আর চোখের নিচের কালি উধাও হয়ে গেল। পাড়ার লোকজন বলতে লাগলো অভিকের ভাগ্যটা এবার খুলল, ঘরে লক্ষ্মী এসেছে। অঞ্জলি শুধু ঘরই গোছালো না, সে অভিকের বিধবা মায়ের সেবা করে মন জয় করে নিল। মা এখন সারাদিন হাসি খুশি থাকেন। অভিক মাঝে মধ্যে ভাবে ঈশ্বর হয়তো সুমনাকে কেড়ে নিয়ে তাকে বড় কোনো যন্ত্রণার হাত থেকে বাঁচিয়েছেন, আর উপহার হিসেবে পাঠিয়েছেন এই সাধারণ কিন্তু অসাধারণ মানুষটিকে। এক বিকেলে দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিল। অভিক অঞ্জলির দিকে তাকিয়ে বলল, জানি না আমি তোমার যোগ্য কিনা, তবে এই অভাবের সংসারে তুমি আসার পর থেকে আমি আবার বাঁচতে শিখেছি। অঞ্জলি শুধু একটু হাসলো, সেই হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না। অভিক বুঝলো সুখ আসলে দামি আসবে একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধার ভালোবাসায় থাকে। অঞ্জলি আসার পর অভিকের ছন্নছাড়া জীবনে যেন শরতের স্নিগ্ধতা নেমে এসেছে। ঘরটা এখন সবসময় ধূপের গন্ধে আর রান্নার মিঠে সুবাসে ম করে। অঞ্জলি শুধু তার স্ত্রী নয়, সে যেন এই ভাঙাচোরা সংসারের প্রাণ ভোমরা। সেদিন ছিল এক মেঘলা দুপুর, ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। অভিক দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছে। অঞ্জলি টেবিলে গরম ভাত আর ইলিশ মাছের ঝোল সাজিয়ে দিচ্ছিল, মা পাশে বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় সদর দরজায় সজোরে ধাক্কা পড়ল। কেউ যেন মরিয়া হয়ে কড়া নাড়ছে। অভিক হাত ধুয়ে দরজা খুলতে স্তব্ধ হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে এক নারী, যাকে চেনা দায়। উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি, পরনের দামি শাড়িটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে আর কাদা লেগে একাকার। এ কি সেই সুমনা যার অহংকারে একদিন আকাশ ছোঁয়ার দম্ভ ছিল? অভিককে দেখেই সুমনা কেঁদে উঠল এবং ঝপ করে ওর পা জড়িয়ে ধরল। অভিক, আমায় ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। আমি মরীচিকার পেছনে ছুটে নিজের সর্বনাশ করেছি। অভিক পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন এই সুমনা রণজয়ের হাত ধরে তাকে অপদার্থ বলে গালি দিয়ে চলে গিয়েছিল। অভিক শান্ত গলায় বলল, তুমি এখানে কেন সুমনা? তোমার তো রণজয়ের রাজপ্রাসাদে রানীর মতো থাকার কথা ছিল। অঢেল টাকা, দামি গাড়ি সব তো পেয়েছিলে। সুমনা কাঁদতে কাঁদতে বলল, টাকা সব নয় অভিক, আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি রণজয় মানুষ নয়, ও একটা জানোয়ার। ওর কাছে আমি কোনো স্ত্রী ছিলাম না, ছিলাম শুধু একটা সাজানো পুতুল। যখনই ওর নেশা লাগতো ও আমার ওপর পশুর মতো অত্যাচার করত, ওর বন্ধুদের সামনে আমার সস্তা জিনিসের মতো পরিবেশন করত। আমি ওর ওই অত্যাচার সহ্য করতে না পেরে কাল রাতে অন্ধকার গা ঢাকা দিয়ে পালিয়ে এসেছি। সুমনা থামলো না, হাহাকার করে বলতে লাগলো, আমি ভেবেছিলাম বাপের বাড়ি গেলে আশ্রয় পাবো, কিন্তু মা বাবা আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। বলেছেন যে মেয়ে টাকার লোভে নিজের সাজানো সংসার লাথি মেরে ভেঙে যায়, তার এই বাড়িতে কোনো স্থান নেই। আমি এখন কোথায় যাব অভিক? আমায় একটু ঠাঁই দাও, আমি তোমার দাসী হয়ে থাকবো। ঠিক এই সময় ঘর থেকে অঞ্জলি বেরিয়ে এলো, হাতে জলের গ্লাস। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে গো ইনি? এভাবে কাঁদছেন কেন? অঞ্জলিকে দেখেই সুমনার ভেতরের পুরনো ঈর্ষা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। নিজের দশা ভুলে সে চিৎকার করে উঠল, তুই কে? আমার ঘরে কেন ভাগ বসাতে এসেছিস? এটা আমার ঘর, আমার স্বামী, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে ডাইনি। বলেই সে উন্মত্তের মতো অঞ্জলিকে চড় মারতে হাত তুলল। তৎক্ষণাৎ অভিক বাঘের মতো ক্ষিপ্রতায় সুমনার হাতটা শক্ত করে চেপে ধরল। অভিকের দু চোখে তখন আগুনের শিখা। সে সুমনার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বজ্রকণ্ঠে বলল, খবরদার সুমনা, ওর গায়ে হাত দেওয়ার সাহস করো না। লজ্জা করে না তোমার এটাকে নিজের সংসার বলতে? যেদিন তুমি আমায় আর আমার বৃদ্ধা মাকে এই জীর্ণ ঘরে একলা ফেলে রণজয়ের দামি গাড়িতে উঠেছিলে, সেদিন এই সংসারের কথা মনে পড়েনি? যখন তুমি টাকার নেশায় অন্ধ হয়ে আমার ভালোবাসাকে নর্দমায় ফেলে দিয়েছিলে, তখন তোমার বিবেক কোথায় ছিল? অভিক অঞ্জলিকে নিজের পাশে টেনে নিয়ে দৃঢ় গলায় বলল, ও আমার স্ত্রী,
ও আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছে। ও তোমার মতো দামি শাড়ি বা গয়নার আবদার করে না। ও বোঝে আমার ঘাম মোছা রোজগারের দাম। ও আমার মাকে নিজের মায়ের মর্যাদা দেয়। তুমি এসেছিলে শুধু নিতে, আর ও এসেছে দিতে। তোমার মতো লোভী আর স্বার্থপর নারীর জন্য এই পবিত্র সংসারে কোনো স্থান নেই। দয়া করে এবার তুমি এসো। সুমনা স্তম্ভিত হয়ে গেল। সে দেখল অভিকের চোখে আর সেই পুরনো মায়া নেই, আছে শুধু এক দুর্ভেদ্য দেওয়াল। সে মাথা নিচু করে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। বাইরে তখন বৃষ্টি বাড়ছে, যেন প্রকৃতির বিদ্রূপ। সুমনার দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। দরজা বন্ধ করে অভিক অঞ্জলির দিকে তাকালো। অঞ্জলি মৃদু হেসে ওর হাতটা ধরলো। অভিক বুঝতে পারলো জীবনের আসল সম্পদ আলমারি লকারে থাকে না, থাকে পাশের মানুষটার বিশ্বস্ততায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।